সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। রেফারিং ইস্যুতে টানাপোড়েন অব্যাহত, ফেডারেশনের সঙ্গে বৈঠকে বিরক্তি উগড়ে দিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সর্বভারতীয় ফুটবল সংস্থার সচিব অনিল কুমার ছাড়াও অন্য শীর্ষ কর্তাদের উপস্থিত ছিলেন। বিতর্ক এড়াতে দ্রুত ভার প্রযুক্তি চালু করতে উৎসাহী সর্বভারতীয় ফুটবল সংস্থাও। তবে বাজেটের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে বিকল্প হিসেবে অন্য পন্থা অবলম্বন করা যায় কিনা তারা ভেবে দেখছে। আসলে প্রায় সব দল কিংবা ফ্র্যাঞ্চাইজি রেফারিং এর মান নিয়ে ক্ষুব্ধ। অতীতে বেশ কয়েকবার ভার চালু প্রসঙ্গ আলোচনাও হয়েছিল, কিন্তু তা কার্যকর হয়নি। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। চলতি বছরে খুব একটা ভালো ছন্দে নেই ভারতীয় ফুটবল দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে হতাশজনক পারফরমেন্সের পর ইগোর স্টিমাচের পরিবর্তে মার্লো মার্কুয়েজের হাতে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব। তারপর গত ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকেই ব্লু টাইগার্সদের হেড স্যার হিসেবে কাজ করছেন স্প্যানিশ কোচ। সেই টুর্নামেন্টে খুব একটা ভালো পারফরমেন্স থাকেনি ভারতীয় ফুটবলারদের। দুর্বল মরিশাসের সাথে ড্র করার পাশাপাশি পরাজিত হতে হয়েছিল শক্তিশালী সিরিয়ার কাছে, যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রত্যাবর্তন ঘটে স্বামীর। 43.2 ওভার হাত ঘুরিয়ে এই পেসের 7টি উইকেট তুলে নেন। কোথাও মনে হয়নি স্বামী 1 বছর মাঠের বাইরে ছিলেন। বদরুদ্দিন বলছেন, স্বামীকে দেখে কোনো সময়ের জন্যই মনে হয়নি ও 1 বছর ক্রিকেট থেকে দূরে ছিল। স্বামী নিজে খুব সৎ, যতক্ষণ ও খেলার মতো ফিট হয়নি ততক্ষণ দলে ঢোকার চেষ্টাও করেনি। হয়তো আগেও দলে ঢুকতে পারত, কিন্তু স্বামী সেটা করতে চায়নি। তিলে তিলে ওর নিজের সুনাম গড়ে তুলেছে, বড় বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন কিছু স্বামী করবে না যার জন্য ওর ভাবমূর্তি নষ্ট হবে। বড় বোলারকে সব জায়গায় নিজেকে প্রমাণ করতে হয়। পঙ্কজ রায়, সৌরভ গাঙ্গুলির পর এবার ঝুলন গোস্বামী। জাতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়কের নামে এবার স্ট্যান্ড হতে চলেছে ইডেন গার্ডেন্সে। সম্ভবত ইডেনের ব্লিবকে একটি স্ট্যান্ডের নাম বিশ্বের প্রাক্তন 1 নম্বর অলরাউন্ডারের নামে রাখা হবে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। আগামী বছরের 22 জানুয়ারি ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের আগে এর নামকরণ হয়ে যাবে বলে আশাবাদী বঙ্গ ক্রিকেটের কর্তারা। ঝুলনের পাশাপাশি এক সেনা আধিকারিকের নামেও একটা স্ট্যান্ডের নামকরণ হবে। এর আগে পঙ্কজ সৌরভ ছাড়াও ক্রিকেট প্রশাসক বিশ্বনাথ দত্ত ও জগমোহন ডালমিয়া এবং কয়েকজন সেনা আধিকারিকের নামে ইডেন গ্যালারিতে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থে প্রথম টেস্টে খেলবেন না, তার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে 0-3 চূর্ণ হয়ে অস্ট্রেলিয়া গিয়েছে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে অন্তত 4টি ম্যাচ জিততে হবে ভারতকে। বুমরা মনে করেন কোনো লক্ষ্যই অসম্ভব নয়, আত্মপ্রত্যয় এগিয়ে দিতে পারে দলকে। তিনি বলেছেন, যে কোনো পরিবেশে লড়াই করতে গেলে জরুরি আত্মপ্রত্যয়। নিজেদের উপরে আস্থা থাকলে যে কোনো পরিস্থিতিতে লড়াই করা যায়। যদি আমরা ভালো প্রস্তুতি নিই এবং নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে বাকি অন্য কিছু নিয়ে আর ভাবতে হয় না। মহিলাদের বিগ ব্যাশ লিগে অ্যাডলেড স্ট্রাইকার্স 30 রানে হারায় পার্স স্কচার্সকে। অ্যাডলেড দলের হয়ে শ্রুতি মান্ধানা 29 বলে 41 রান করেন, মারেন 5টি 4 এবং 1টি 6। তবে তিনি নজর করেন ফিল্ডিংয়ে। অনেকটা দৌড়ে শূন্যে শরীর ছুড়ে ধরেন বেদ মুনির ক্যাচ। সেই ভিডিও ছড়ায় সমাজ মাধ্যমে। পাকিস্তানে যে ভারত কোনো মতেই খেলতে যাবে না তা ক্রমশ স্পষ্ট হয়েছে। তার মাঝে এবার সে দেশে আয়োজিত কারো একটি প্রতিযোগিতা থেকে নাম তুলে নিল ভারত। দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার সচিব শৈলেন্দ্র যাদব জানিয়েছেন, এবার আর টি-20 বিশ্বকাপে খেলবে না দল। 23 নভেম্বর থেকে 23 ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, কিন্তু বিদেশ মন্ত্রক দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে হয়েছে ভারতকে। খেলার খবর আরও আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি।
আর্লিং হালান্ডের হাত ধরে নতুন করে স্বপ্ন দেখছে নরওয়ে। এই তারকা স্ট্রাইকারের হ্যাট্রিকের ভর নেশনস লিগে কাজাকস্তানকে 5 গোলের মালা পরায় তারা। সেই সঙ্গে পরের বারের টুর্নামেন্টের লিগের যোগ্যতা অর্জন করেছে হালান্ডরা। এবার আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের আসরেও ভালো ফল করাই লক্ষ্য এই তারকা স্ট্রাইকারের। হালান্ড জানিয়েছেন, 2026 সালে আমাদের সামনে সুযোগ রয়েছে সেরা মঞ্চে পারফর্ম করার। তার জন্য নেশনস লিগে ভালো ফলের প্রয়োজন ছিল, আর তা হয়েছে। গ্রুপ বিন্যাস চূড়ান্ত হওয়ার পরই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। 2026 বিশ্বকাপে ইউরোপের 16টি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। টেনিস ক্যারিয়ারে মোট 40 বার একে অপরের মুখোমুখি হয়েছেন রজার ফেডেরার এবং রাফাল নাদাল। 2022 সালে অবসর নেন ফেডেরার। এই বছর অবসর ঘোষণা করেন নাদাল। ডেভিস কাপে খেলে অবসর নেবেন তিনি। কোর্টে একে অপরকে 1 ইঞ্চি জমি না ছাড়লেও কোর্টের বাইরে তারা কিন্তু বন্ধু। ফেডারারের জীবনের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি খেলছেন নাদালকে সঙ্গী করেই। নাদালকে শুভেচ্ছা জানিয়েছেন ফেডেরার। সমাজ মাধ্যমে লিখলেন তার বন্ধু সম্পর্কে, আবেগে ভেসে যাওয়ার আগে তোমাকে কিছু বলার আছে। তুমি আমাকে অনেক ম্যাচে হারিয়েছো, আমি তোমাকে অত হারাতে পারিনি। তোমার মতো কেউ আমাকে কঠিন প্রতিযোগিতার মুখে ফেলেনি। সুরকি কোর্টে খেলতে নেমে বারবার মনে হয়েছে আমি তোমার ঘরের মাঠে খেলতে নেমেছি। আমার খেলা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছো তুমি। এ যেন এক অদ্ভুত সমাপতন। ক্যারিয়ারের শেষ ম্যাচ হেরে টেনিসকে বিদায় জানিয়েছিলেন রজার ফেডেরার। সেই ম্যাচে জুটি বেঁধে তার সঙ্গে খেলেছিলেন রাফাল নাদাল। সেই নাদালও ক্যারিয়ারের শেষ ম্যাচ হেরে গেলেন। ডেভিস কাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বাটিক ভ্যান ডিজি স্কাল্পের কাছে স্ট্রেট সিটে হারলেন নাদাল। বোঝা গেল বয়স আর চোট থাবা বসিয়েছে তার খেলায়। প্রথম সেটে বটিকের কাছে পিছিয়ে গিয়েছিলেন নাদাল, অনেক চেষ্টা করেও ফিরতে পারেননি, হেরে যান 4-6 গেমে। দ্বিতীয় সেট যেন প্রথম সেটের রিপ্লে, সেখানেও 4-6 গেমে হারলেন তিনি। দীর্ঘ 14 বছর পর আবারও ভারতে আসছেন লিওনেল মেসি। এবারও ফুটবল পায়ে তাকে দেখা যাবে। কেরালের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুল রহিম জানিয়েছেন, পরের বছর বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দল খেলতে আসবে কেরালে। সেই দলে থাকবেন মেসিও। আর্জেন্টিনা সরকার এবং সে দেশের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন। সব খরচ বহন করবে কেরল সরকার। আপাতত কোচিতে সেই ম্যাচ হবে বলে জানা গিয়েছে, কারণ ওই স্টেডিয়ামে 60,000-এর কাছাকাছি দর্শক ধরে। এই ম্যাচ উপলক্ষে ফিফা কর্তারাও কেরলে আসবেন বলে জানা গিয়েছে। আব্দুল রহিম আরও যোগ করে বলেছেন, আর্জেন্টিনা কর্তাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। কিছুদিন পরেই কেরলে আসবে আফার কর্তারা, সব খতিয়ে দেখবেন। পাশাপাশি কেরল সরকারের সঙ্গে সহযোগিতা সেই রাজ্যে ফুটবল একাডেমিও করতে পারে আফা। ক্রীড়ামন্ত্রীর বিশ্বাস, এতে গোটা রাজ্যের ফুটবল মানচিত্র বদলে যেতে পারে। 19 বছর পর পেশাদার বক্সিংয়ে ফিরেছেন মাইক টাইসন, কিন্তু তা ভালো হয়নি। জ্যাক পলের কাছে হারতে হয়েছে তাকে। তবে 58 টাইসন যেভাবে পারফরমেন্স করেছেন তাতে তিনি মন জিতে নিয়েছেন সমর্থকদের। আর এই ম্যাচের পর সমাজ মাধ্যমে পোস্ট করে নিজের কথাও জানিয়েছেন তিনি। হারলেও যে তিনি বিপক্ষের জন্য খুশি সেটা জানিয়েছেন। 58 বছর বয়সী মাইক টাইসন নিজের সেরাটা দিতে পারেননি এই ম্যাচে। এটা প্রত্যাশিত ছিল। কারণটা অবশ্য তার বয়স নয়, কারণ হচ্ছে তার দীর্ঘদিন ধরে রিংয়ের বাইরে থাকা। ম্যাচ নিয়ে কিছুটা সুবিধা তাকে যদিও দেওয়া হয়েছিল, কিন্তু সেটাকে জ্যাক পলকে সুবিধাই করে দিয়েছে। মহিলাদের এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেল ভারত। গতবারের চ্যাম্পিয়নরা সেমিফাইনালে 2-0 গোলে হারায় জাপানকে। খেলার 48 মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ভারতের হয়ে প্রথম গোল নভনীত কৌরের। 56 মিনিটে দ্বিতীয় গোলটি করেন লালরেন সিয়ামি। ফাইনালে ভারত খেলবে চীনের বিরুদ্ধে। এদিন শুরু থেকেই ভারত আক্রমণাত্মক মেজাজ নিয়ে জাপানের উপর ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু জাপানের গোলরক্ষক ইউকুদো দুর্দান্ত পারফর্ম করেন। মূলত তার কাছেই বারবার আটকে যান দীপিকারা। একাধিক পেনাল্টি কর্নার পেয়েও ভারত কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত চতুর্থ কোয়ার্টারে প্রথম গোল করে ভারত, তারপরে আসে দ্বিতীয় গোল। জাতীয় র্যাঙ্কিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে জোড়াশোনা এলো বাংলার ঝুড়িতে। পঞ্চকুলা অনূর্ধ্ব 15 পর্যায়ে আদিত্য দাস এবং অনূর্ধ্ব 17 পর্যায়ে অভিষেক কর্মকার চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে আদিত্য 3-1 গেমে হারিয়েছেন তামিলনাড়ুর ভি রামকৃষ্ণনকে। অন্যদিকে অভিষেক একই ব্যবধানে হারিয়েছেন বাংলার দিয়া ব্রহ্মচারীকে। এই দুই পর্যায়ে সেমিফাইনালে হেরে ব্রোঞ্জ পেলেন বাংলার অঙ্কুলিকা চক্রবর্তী। চীন মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিশ্বের 15 নম্বর ওয়েইওয়ানকে হারিয়ে চমক ভারতের অনুপমা উপাধ্যায়। ফল 21-17, 8-21, 22-20। অনুপমার বিশ্ব র্যাঙ্কিং 50। তার সামনে এবার জাপানের প্রতিপক্ষ। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। ইন্ডিয়ান সুপার লিগে ইস্ট বেঙ্গলের পালে ক্রমশ হাওয়া লাগতে শুরু করেছে। অস্কার ব্রুজো এই দলের দায়িত্ব গ্রহণ করার পর পুরনো খোলঞ্চে একেবারেই বদলে গিয়েছে। এবার সামনে হাইল্যান্ডার্স। আগামী 29 নভেম্বর নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামছে তারা। এই ম্যাচের আগে সমাজ মাধ্যমে কার্যত হুঙ্কার দিয়েছেন লাল হলুদ ব্রিগেড। ইস্ট বেঙ্গল এফসির অফিসিয়াল সমাজ মাধ্যমে অ্যাকাউন্টে একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে দলের খেলোয়াড়দের বেশ কয়েকটা ছবি পোস্ট করা হয়েছে। সঙ্গে ক্যাপশনে লেখা হয়েছে, ঘরের মাঠে তারকা খচিত রাতের অপেক্ষা আর করতে পারছি না। 29 নভেম্বর হাইল্যান্ডসের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত। মিনি ডার্বিতে হারের ধাক্কা সামলে নিজেদের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল ফ্লোরেন্সরা। ম্যাচের শুরু থেকে তারা এগিয়ে থাকলেও ম্যাচ শেষে ফলাফল যায় বদলে। ম্যাচ হেরে রেফারিকে দুচ্ছেন কোচ, কর্মকর্তা থেকে সমর্থকরাও। এরপর ঘরের মাঠেই প্রতিপক্ষ ছিল হায়দ্রাবাদ এফসি। সেই ম্যাচেও 4-0 গোলে হেরে প্রশ্নের মুখে পড়েছিল খোদ রুশ কোচ আন্দ্রে চার্নেসভ, যদিও সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি।
এই ম্যাচের শুরুতেই ময়দানে আরেক প্রধান তথা লিগ টেবিলের লাস্ট বয় ইস্ট বেঙ্গলের মুখোমুখি হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সরা। লাল হলুদের বিপক্ষেও ম্যাচ জিততে ব্যর্থ হয় তারা। আগামী 27 নভেম্বর তাদের প্রতিপক্ষ লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসি। এই ম্যাচের আগে দলের ফুটবলার থেকে সমর্থকদের উজ্জীবিত করতে ক্লাবের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের থেকে লেখা হয়েছে, উই কান্ট ওয়েট ফর দিস এনার্জি ব্যাক অ্যাট হোম। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। ইচ্ছে ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।